হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও টপিক নিয়ে। আজকে আমরা দেখব অণুজীববিদ্যা এবং মানবদেহ। আমাদের মানবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় যে কাজগুলো হয় তার পাশাপাশি কিন্তু বেশ কিছু বাহ্যিক অণুজীব যেগুলো দেহের বাইরে থেকে আমাদের বডির মধ্যে প্রবেশ করে এবং সেগুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। আজকে আমরা সেই জিনিসগুলোই দেখব যে আমরা এই অণুজীবগুলো থেকে কিভাবে রোগ দ্বারা আক্রান্ত হই এবং সেটা থেকে আমরা কি করে বেরোতে পারি এবং কার মাধ্যমে সেই রোগগুলো বাহিত হয়, কি তার জীবাণুর নাম, সেই সমস্ত কিছু। এটা পরীক্ষার জন্য 100% রিভিশন নোটস। যারা সম্পূর্ণ চ্যাপ্টারটা বই থেকে পড়েছো, শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্যই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা রোগ জীবাণু নিয়ে যেহেতু পড়ছি, তাহলে শুরুতে আমাদের জানতে হবে প্যাথোজেন কী। প্যাথোজেন হচ্ছে কোনো একটা অণুজীব যা রোগ সৃষ্টি করে এবং হোস্ট শরীরে প্রবেশ করে বংশ বৃদ্ধি করে। এবার প্রশ্ন হচ্ছে হোস্ট শরীরটা কি? ধরো আমাদের মানবদেহের মধ্যে একটা বাইরে থেকে কোনো একটা অণুজীব প্রবেশ করেছে, তাহলে সে যে আমাদের দেহে প্রবেশ করে আমাদের দেহের পার্ট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন রোগকে তৈরি করছে, তাহলে আমাদের মানবদেহটা হচ্ছে একটা হোস্ট শরীর এবং এখানে ঢুকে সে একটা, দুটো, তিনটে, চারটে আস্তে আস্তে কি দীর্ঘ হতে হতে অনেক বেশি সে নিজেদের বংশবিস্তার করতে থাকে এবং রোগকে আরও বৃদ্ধি করে তোলে। তাহলে এই যে প্যাথোজেনগুলো রয়েছে, এই প্যাথোজেনগুলোকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? এই প্যাথোজেনগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, চারটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরজীবী, ভাইরাস, ছত্রাক আর রয়েছে ব্যাকটেরিয়া। তাহলে পরজীবীর মধ্যে আমরা কাকে রাখবো? পরজীবীর মধ্যে আমরা সেই সব প্যাথোজেনগুলোকে রাখবো যেগুলো অন্য জীবের উপরে নির্ভরশীল, মানে তারা তাদের পুষ্টিরস অন্য জীবের উপরে নির্ভর করে তৈরি করে। ভাইরাসের মধ্যে আমরা কাদের রাখবো? যাদের কোনো কোষ নেই এবং বাইরের আকারটা একটা প্রোটিনের বলয় দ্বারা গঠিত, তাদের আমরা ভাইরাসের মধ্যে রাখবো। ছত্রাক কি অতিরিক্ত বৃদ্ধিতে সংক্রমণ হয় এবং খুব দ্রুত এটা বডির মধ্যে ছড়িয়ে যায়। আর রয়েছে ব্যাকটেরিয়া দু ধরনের হয়ে থাকে, এককোষী বা বহুকোষী। তাহলে আমরা এই স্লাইডের মধ্যে দিয়ে প্যাথোজেন সম্পর্কে জানলাম। প্যাথোজেনের কয় প্রকার হয় সে সম্পর্কেও জেনেছি। প্যাথোজেন হলো 4 প্রকার: পরজীবী, ভাইরাস, ছত্রাক আর রয়েছে ব্যাকটেরিয়া। এবার এই যে ভাইরাসের কথা আমরা শুনলাম, তাহলে ভাইরাস জীব না জড় কিভাবে বুঝবো? তাহলে ভাইরাসের মধ্যে উভয় ধর্মই বর্তমান। ভাইরাসের যে ডিএনএ রয়েছে এবং তার মধ্যে আরএনএ উপস্থিত রয়েছে, যা এর একটি সজীব বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পায়। আর কি, এরা হচ্ছে পোষক কোষের উপর প্রযোজনে সক্ষম, মানে যার মধ্যে এ ঢুকে যাচ্ছে তার কোষের মধ্যেই সে প্রযোজন করতে পারে। আর কি রয়েছে, মিউটেশন ঘটে। এবং অজীব বৈশিষ্ট্যগুলি কি হচ্ছে? ভাইরাস হচ্ছে সাধারণত অকোষীয় প্রকৃতির, এর কোনো শ্বসন নেই এবং ক্যালাস গঠন সম্ভব, এবং ক্যালাস টিস্যু যে গঠন করে সেগুলো ভাইরাসের মাধ্যমে সম্ভব। তাহলে ভাইরাসের মধ্যে যেহেতু সজীব এবং অজীব মানে সজীব নয় বা জীব বা জড়, এই যে উভয়ধর্মী বৈশিষ্ট্য দেখা যায়, সেটা এখান থেকে প্রমাণ পাওয়া যায়। তারপর রয়েছে যে ভাইরাসের প্রকারভেদ। তাহলে দেখো যে ভাইরাস কি ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে উদ্ভিদ, প্রাণী আর হচ্ছে ব্যাকটেরিয়া। উদ্ভিদের মধ্যে যেগুলো থাকে সেটাকে বলা হয় হচ্ছে ফোটোফাজ, যার উদাহরণ হিসেবে আমরা টিএমভির নাম মনে রাখবো। প্রাণী ভাইরাস হিসেবে কি জুওফাজ, যেগুলো যেমন হচ্ছে পোলিও, আর হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই তিনটে মানে হোস্টের বডি হিসেবে আমরা ডিভাইড করতে পারি। আর রয়েছে শৈবাল ও ছত্রাক। শৈবাল হচ্ছে সায়ানোফাজ আর ছত্রাক হচ্ছে মাইকোফাজ। এই 4-5টা নাম তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এবার রয়েছে ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য। ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে ভাইরাসের মধ্যে ডিএনএ ভাইরাস দেখা যায় আর রয়েছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস মূলত একতন্ত্রী বা দ্বিতন্ত্রী উভয় প্রকারের হয়ে থাকে। যদি তোমাকে বলা হয় যে একতন্ত্রী ডিএনএ ভাইরাসের নাম, তাহলে তার উদাহরণ হিসেবে আমরা পার্ভোকে বলি। দ্বিতন্ত্রীর ক্ষেত্রে পক্স এবং হার্পিস, এগুলোকে আমরা বলে থাকি। আরএনএ ভাইরাসের মধ্যে আমরা কোন কোন নামগুলো পড়ব, যেমন টিএমভি, ফোলিও, আর দ্বিতন্ত্রী হিসেবে রিও ভাইরাস। এই যে নামগুলো আমরা বলছি, কোনটা একতন্ত্রী, কোনটা দ্বিতন্ত্রী, কোনটা ডিএনএ ভাইরাস বা কোনটা আরএনএ ভাইরাস, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট।
তারপর আমরা দেখব যে ভাইরাসের আকার ও তার সম্পর্কে বিভিন্ন তথ্য। দেখো, ভাইরাসের আকার বিভিন্ন রকমের হয়ে থাকে, সেই আকার অনুযায়ী ভাইরাসকে কীভাবে দেখা যায়, যেমন গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ঘনকাকৃতি হতে পারে, ব্যাঙাচির আকৃতি বা টিটু ফেজে যে আকৃতি দেখা যায় সেটা হতে পারে, আর কি পটাটো এক্স বা সর্পিলাকৃতিরও হতে থাকে। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব, যেমন হচ্ছে প্রিয়ন হচ্ছে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, ভিরিয়ান হচ্ছে সংক্রমণযোগ্য কণা, রিট্রোভাইরাস হচ্ছে আরএনএ এবং আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, এবং লার্জ অ্যানিম্যাল ভাইরাস হিসেবে আমরা পক্স ভাইরাসের নাম মনে রাখবো। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেলে, যেগুলো তোমরা এখান থেকে মনে রাখতে পারবে। এবার একটা জিনিস আমরা দেখব, এই যে আমরা এতক্ষণ ধরে ভাইরাসের আকার বা তার সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখছিলাম, এবার ভাইরাস যেহেতু সম্পূর্ণ হয়েছে, আমরা এবার দেখব ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন আমরা এর আগের চ্যাপ্টারে যখন কোষ পড়েছিলাম তখন খুব ভালো করে এই চ্যাপ্টারটা আমরা দেখেছি। এখানেও সেম জিনিস, সেম ছবি অনেকটা রয়েছে। তাহলে এই যে একটা ব্যাকটেরিয়ার গঠনের চিত্র এখানে দেওয়া আছে, তার একদম বাইরের দিকে দেখো কোষ প্রাচীর রয়েছে, যা সাধারণত পেপটোগ্লাইকন দ্বারা গঠিত হয়। আর কি রয়েছে এর মাঝখানে, দেখো ছোট ছোট দানা রয়েছে, যে দানাগুলো রাইবোজোম বা 70S প্রকৃতির হয়ে থাকে। রাইবোজোম সাধারণত 70S আর হচ্ছে 80S, এই দুই ধরনের হয়ে থাকে, কিন্তু যেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার সেটা হচ্ছে 70S প্রকৃতির। আর রয়েছে প্লাজমা পর্দা, যেটা কোষ প্রাচীর, তার ভেতরের দিকে রইবে হচ্ছে প্লাজমা পর্দা, এবং একদম ভেতরে দেখো জালকাকার একটা গঠন দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় নিউক্লিয়েড। মানে এরা হচ্ছে সাধারণত আদি নিউক্লিয়াস প্রকৃতির। একটা উন্নত প্রকৃতির নিউক্লিয়াস যেমন দেখতে হয়, এটা কিন্তু তেমনটা নয়, শুধুমাত্র কিছু ক্রোমাটিন জালিকা হঠাৎ করে এর মাঝখানে ফ্লোটিং অবস্থায় রয়েছে, তাই একে নিউক্লিয়েড বা আদি নিউক্লিয়াস বলা হয়। আর কি এদের প্লাজমিড রয়েছে, যা হচ্ছে অতিরিক্ত ক্রোমোজোম হিসেবে কাজ হয়। আর গমনাঙ্গ হিসেবে রয়েছে ফ্যাজেলা, যা ব্যাকটেরিয়ার গমনাঙ্গে বা গমনে সাহায্য করে। মেসোজোম, যার সাহায্যে ব্যাকটেরিয়া কী করে, শ্বসন করে। আর রয়েছে রাইবোজোম, যেটা 70S প্রকৃতির, যেটা আমরা অলরেডি বললাম। এই ছিল ব্যাকটেরিয়ার গঠন। এবার ব্যাকটেরিয়ার যে বিভিন্ন রকমের প্রকারভেদ, মানে ব্যাকটেরিয়ার যে বিভিন্ন রকমের আকার হয়, সেই আকার অনুযায়ী কিন্তু ব্যাকটেরিয়াকে অনেক ভাগে ভাগ করা হয়। যেমন গোলাকার, সেগুলো হচ্ছে কক্কাই, যার উদাহরণ হিসেবে আমরা স্ট্রেপ্টোকক্কাসের নাম মনে রাখবো। যেগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে ব্যাসিলি, যেমন হচ্ছে ব্যাসিলাসের নাম আমরা এই হিসেবে মনে রাখবো। যেগুলো হচ্ছে স্পাইরিলা বা সরু সুতোর মতো দেখতে হয়, তার মধ্যে হচ্ছে স্পাইরুলাম, এটার নাম আমরা মনে রাখবো। যেগুলো দেখো কমা আকৃতির হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি ভিব্রিও, এবং এর উদাহরণ হিসেবে আমরা ভিব্রিও কলোরির নামকে মনে রাখবো। এরপর একটা এর সাথে সাথে জিনিস দেখে নাও, সেটা হচ্ছে যে গ্রাম স্ট্রেনিং কি। গ্রাম স্ট্রেনিং হচ্ছে যে এক ধরনের, যখন কোনো একটা ব্যাকটেরিয়াকে তার বাইরের যে কোষপ্রাচীর রয়েছে সেটাকে আমরা মানে রঞ্জক দ্বারা রঞ্জিত করি, তখন আমরা দেখব যে থিক সেল ওয়ালযুক্ত যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ, এবং যেগুলো পার্পল আকার ধারণ করে, গ্রাম রঞ্জক টেস্ট যখন আমরা করে থাকি তখন সেটা পার্পল আকার ধারণ করে। আর কি রয়েছে গ্রাম নেগেটিভ। এবং তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, যে এটা একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা কোনো একটা ব্যাকটেরিয়াকে মানে রং করতে পারি, বা রং করার পর সেটা মাইক্রোস্কোপে আমরা দেখি। এবং গ্রাম পজিটিভের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলোর নাম আছে সেটা তোমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, ব্যাসিলাস, আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। আর গ্রাম নেগেটিভের মধ্যে হচ্ছে সালমোনেল্লা, ইকোলাই, আর হচ্ছে সিউডোমোনাস। এই নামগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোনটা গ্রাম পজিটিভে রয়েছে, কোনটা গ্রাম নেগেটিভে রয়েছে। এরপর আমরা যে জিনিসগুলো দেখব, যে আমাদের দেহে যে রোগ সংক্রামিত হয়, সেই সংক্রামিত রোগের কি কি প্রসেসে হয়ে থাকে। প্রধান হয় এয়ারবর্ন, যেগুলো বায়ুবাহিত, মানে মানুষজন যখন হাঁচে বা কাশে, সেটা থেকে যেমন কমন ফ্লু একজনের থেকে আরেকজনে ছড়িয়ে যায়, ঠিক সেম প্রসেসের মাধ্যমে বিভিন্ন রোগ আছে, যেমন টিউবারকিউলোসিস, সেগুলো হচ্ছে বায়ুবাহিত হয়ে একটা মানুষ থেকে অন্য মানুষে ছড়িয়ে যায়। আর কি রয়েছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, যদি কোনো পচনশীল কোনো একটা খাবার বা কোনো একটা বাজে খাবার আমরা খাবারের সাথে খেয়ে ফেলি, এবং তার মধ্যে দেখা গেল যে কোনো একটা রোগের সংক্রমণ বা ব্যাকটেরিয়া অলরেডি রয়েছে, সেখান থেকেও সংক্রমিত হতে পারে। আর কি রয়েছে ব্লাডের মাধ্যমে, যে একটা রোগীর ব্যবহৃত নিডলকে যদি আমরা অন্য একটা রোগীর দেহে ইনজেক্ট করে ফেলি, কোনো কারণে দেখা যাচ্ছে তার রক্তের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, সেটাও সেই সরাসরি রক্তের সংস্পর্শে আমাদের মধ্যে চলে আসতে পারে। আর কি ভেক্টর বা বাহক, এই বাহক বা ভেক্টর একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন?
কারণ এই বাহক বা ভেক্টরের মাধ্যমেই কি হয়, বিভিন্ন রোগ সংক্রামিত হয়ে থাকে। যেমন মশা বাহিত আমরা রোগের নাম পড়েছি, ইঁদুর দ্বারা বাহিত রোগের নাম পড়েছি। এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইঁদুর বা মশা ওই জীবাণুটাকে বহন করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন হতে সাহায্য করে। মানে যে মশাটা আমার বডি থেকে কামড়াচ্ছে এবং আমার বডিতে দেখা গেল কোনো একটা ব্যাকটেরিয়া রয়েছে, সেটা মশার দ্বারা বাহিত হয়ে অন্য একজনের দেহে ছড়িয়ে যেতে পারে। এগুলোকে বলা হয় ভেক্টর বা বাহক। আরেকটা হচ্ছে জুনোসিস, হচ্ছে অ্যানিম্যাল টু হিউম্যান ইনফেকশন। যখন একটা প্রাণীর থেকে মানুষের ইনফেকশন হয় তখন তাকে জুনোসিস বলা হয়ে থাকে। এটা তোমরা মনে রাখবে। নেক্সট রয়েছে বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগের মধ্যে আমরা শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে এডস। এডস সাধারণত আমাদের কোন অঙ্গকে এফেক্ট করে, সেটা হচ্ছে অনাক্রমতা, মানে আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম তাকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়। এবং এইডসের যে ভেক্টর বা যার দ্বারা এডস সংক্রামিত হয় তার নাম হচ্ছে এইচআইভি। এর নামটা তোমরা মনে রাখবে। দ্বিতীয় রয়েছে ডেঙ্গু। ডেঙ্গুর কোন অঙ্গ প্রত্যঙ্গকে সবচেয়ে বেশি এফেক্ট করে, সেটা হচ্ছে মাথা, চোখ এবং অস্থিসন্ধি। এটা হচ্ছে সাধারণত এডিস অ্যাজাপ্টি মশা দ্বারা বাহিত হয়। এটা কিন্তু ভেক্টরের নাম। আর এডস যে ভাইরাসের কারণে হয় সেটা কিন্তু এইচআইভি ভাইরাস। নেক্সট আমাদের রয়েছে হচ্ছে পোলিও। পোলিও হচ্ছে স্নায়ুতন্ত্র বা মেরুদণ্ডকে এফেক্ট করে এবং এর বাহক সম্পর্কে কিছু লেখা নেই। নেক্সট রয়েছে মাম্পস, যেটা হচ্ছে সাধারণত প্যারোটিড গ্রন্থিকে আক্রান্ত করে। র্যাবিস বা জলাতঙ্ক, আমরা অনেকেই জানি যে কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, এবং এই যে র্যাবিস তা মূলত স্নায়ুতন্ত্রকে এফেক্ট করে। আর রয়েছে ইয়েলো ফিভার, যেটা এডিস মশা দ্বারা বাহিত হয়। আর ইবোলা হচ্ছে আমাদের বাদুড় বা ফ্যাট ব্যাটস দ্বারাও বাহিত হয়। তাহলে এই যে চারটা আমরা দেখলাম, এই চারটার মধ্যে ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ এবং তার যে এফেক্ট আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ে সেটা আমরা দেখেছি, এবং এই যে রোগগুলো কোন বাহকের দ্বারা বাহিত হয় সেটাও আমরা এর সাথে সাথে দেখলাম। তারপর আমরা দেখব যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে প্রথমে আসে হচ্ছে টিটেনাস, যা আমাদের স্নায়ুতন্ত্রকে এফেক্ট করে। এর জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়াম টিটেনি। নেক্সট রয়েছে কলেরা। কলেরা আমাদের অন্ত্রকে এফেক্ট করে। মাছি বা ভিব্রিও কলেরি হচ্ছে এর প্যাথোজেন্সের নাম। টিউবারকিউলোসিস, যা আমাদের হচ্ছে ফুসফুসকে আক্রান্ত করে, যার জীবাণু বা প্যাথোজেনের নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ডিপথেরিয়া আমাদের শ্বাসনালীকে এফেক্ট করে, যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরি। এটার নাম তোমরা মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। লেপ্রেসি বা কুষ্ঠ, যা স্নায়ুতন্ত্র বা ত্বককে আক্রান্ত করে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আর কি রয়েছে, প্লেগ সাধারণত লসিকা এবং ফুসফুসের কে আক্রান্ত করে, ইঁদুর বা মাছি দ্বারা বাহিত হয়। এরপর আমরা দেখে নেব যে আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রোটোজোয়া, ছত্রাক এবং কৃমি ঘটিত বিভিন্ন রোগ। প্রোটোজোয়া ঘটিত যে ধরনের রোগগুলো আমরা প্রথমত পেয়ে থাকি সেটা হচ্ছে ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস আর হচ্ছে কালাজ্বর। প্লাজমোডিয়াম বা স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া হয়ে থাকে। স্লিপিং সিকনেস হচ্ছে শিশি মাছি দ্বারা বাহিত হয়। আর কালাজ্বর বা লিসমেনিয়া হচ্ছে বেলে মাছি দ্বারা বাহিত হয়। কৃমি হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, যা হচ্ছে উচেরিয়া ব্র্যাঙ্কপটি। এটা হচ্ছে এর জীবাণুর নাম এবং কিউলেক্স মশা দ্বারা বাহিত হয়ে থাকে। আর রয়েছে ছত্রাকের ক্ষেত্রে রিংওয়ার্ম বা দাদ, যেটা হচ্ছে টাইকোফাইথন বা ত্বকের সংস্পর্শে আমাদের এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে যেতে পারে। তারপর রয়েছে বিভিন্ন অসংক্রামক রোগ, অর্থাৎ যে ধরনের রোগগুলো একটা দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হতে পারে না, যেমন হচ্ছে ক্যান্সার, চোখের বিভিন্ন রোগ, আর রয়েছে ডায়াবেটিস। ক্যান্সারের কিন্তু 4টে প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে সার্কোমা, একটা হচ্ছে অস্টিওমা, একটা হচ্ছে লাইপোমা, আর রয়েছে হচ্ছে কার্নিকোমা। এবার দেখতে হবে যে সার্কোমা হচ্ছে পেশি এবং অস্থির মধ্যে হয়ে থাকে, কার্নিকোমা ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির মধ্যে হয়ে থাকে, আর হচ্ছে অস্টিওমা হচ্ছে অস্থির মধ্যে হয়, আর লাইপোমা হচ্ছে সাধারণত মেদকলার মধ্যে হয়ে থাকে। চোখের বিভিন্ন রোগ যেমন হচ্ছে গ্লুকোমা আর হচ্ছে ক্যাটারাক্ট হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি যে চোখে ছানি পড়ে গেছে, সেটাই হচ্ছে ক্যাটারাক্ট বা লেন্সের স্বচ্ছতা হারানো। মানুষের যখন বয়স হতে থাকে ধীরে ধীরে তার লেন্সের স্বচ্ছতা কমতে থাকে, সেটাকেই আমরা ক্যাটারাক্ট বলে থাকি। আর রয়েছে গ্লুকোমা বা চোখের ভিতরে চাপ বৃদ্ধি যখন হয়ে যায় তখন সেটা আমরা গ্লুকোমার মধ্যে পড়ে। আর রয়েছে ডায়াবেটিসের 2টি প্রকার, একটা হচ্ছে মেলিটাস আর একটা হচ্ছে ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অভাবে হয়, রক্তের গ্লুকোজের
দ্বারা এটা নিয়ন্ত্রিত হতে থাকে। আর ইনসিপিটাস হচ্ছে ভ্যাসোপ্রেসিনের অভাবে হয়, যেটা হচ্ছে যে কোনো সুগার রক্তের মধ্যে থাকে না, অর্থাৎ সুগার মুক্ত মূত্র সেখানে দেখা যায়। আর কি রয়েছে? আর রয়েছে বিভিন্ন জিন ঘটিত রোগ। জিন ঘটিত রোগের মধ্যে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে স্বাভাবিক আরবিসি এবং সিকল সেল অ্যানিমিয়া, যে ক্ষেত্রে এই যে স্বাভাবিক গোলাকার আরবিসি থাকে তার যে শেপ সেটা অনেকটা চুপসে যায় এবং ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন প্রোটিন দেখা যায়। আরবিসি হচ্ছে কাস্তে আকৃতির হয়ে যায়, আর হচ্ছে অক্সিজেন পরিবহনে অক্ষম হয়ে যায়। তাহলে এই যে স্বাভাবিক আরবিসির একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এর পাশাপাশি রয়েছে যে সিকল সেল অ্যানিমিয়া হলে আরবিসির কেমন রকমের আকার হয়ে যায়। নেক্সট রয়েছে কালার ব্লাইন্ডনেস, যেমন হচ্ছে লাল, সবুজ বিভিন্ন রঙকে চিনতে না পারা, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন দ্বারা এই রোগ বাহিত হয়। আর হচ্ছে সেপ্টিকেমিয়া, এটা হচ্ছে আরবিসি ফেটে রক্তের মানে হেমাটিন দানা মিশে যায় এবং উচ্চ জ্বর এবং কাঁপুনি দিয়ে জ্বর দেখা যায়। এগুলো সাধারণত জিন গঠিত বা রক্তের বিভিন্ন ব্যাধি যা মানবদেহে হয়ে থাকে। তারপর কি রয়েছে? বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বা অ্যান্টিবডি। চিকিৎসা পদ্ধতির মধ্যে রেডিওথেরাপির নাম তোমরা প্রায় শুনে থাকবে। ক্ষতিকারক বিভিন্ন কোষকে আয়োনাইজিং রেডিয়েশন প্রভাবের মাধ্যমে যে থেরাপি করা হয় সেটা রেডিওথেরাপি নামে পরিচিত। আর রয়েছে হরমোন থেরাপি, টিউমারের বৃদ্ধি রোধে বিভিন্ন ধরনের হরমোন সরবরাহ বা বন্ধ করে বা অ্যান্টি হরমোন প্রয়োগ করা হয়। আর রয়েছে কেমোথেরাপি। কেমোথেরাপি হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক ওষুধ যা ক্যান্সার কোষকেই শুধুমাত্র টার্গেট করে সেগুলোকে ধ্বংস করে, কিন্তু ভালো কোষকে সাধারণত নষ্ট করে না। আর রয়েছে অ্যান্টিটক্সিন। অ্যান্টিটক্সিন হচ্ছে বিভিন্ন প্যাথোজেনের বিষকে নষ্ট করে। অ্যান্টিটক্সিক সিরাম হচ্ছে বিভিন্ন ধরনের পশুর রক্ত থেকে তৈরি হয় এবং সিরাম প্রয়োগের 10 দিনের মাথায় জ্বর বা র্যাশ দেখা দিতে পারে, যেটা হচ্ছে সিরাম সিকনেস নামেও পরিচিত। আর হচ্ছে অ্যান্টিটক্সিক সিরাম, সেটা তোমরা এর আগেই দেখলে। তারপর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল টার্ম, যার মধ্যে হচ্ছে যে ভাইটাল সিগন্যালস, একটা হচ্ছে নাড়ির স্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি এবং তাপমাত্রা। ইসিজি, ইসিজির মধ্যে কি মস্তিষ্কের বিভিন্ন বৈদ্যুতিক কার্যকলাপকে রেকর্ড করা। আর রয়েছে সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাকসেশন, এটা হচ্ছে যে যখন কোনো মানুষ আনকনসিয়াস বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং তার বডিতে পালস খুঁজে পাওয়া যায় না, সেই সময় এই সিপিআর তাদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে চেস্ট কম্প্রেশন, তোমরা অনেকেই দেখে থাকবে। আর রয়েছে প্লাস্টিক সার্জারি, শরীরের কোনো বিশেষ অঙ্গ যদি কোনো কারণে তার শেপ সঠিক না থাকে তাহলে সেটাকে পুনরুদ্ধার করার জন্য প্লাস্টিক সার্জারি করা হয়ে থাকে। আর রয়েছে অ্যান্টিটাইমেটিক, মানে বমি বমি ভাবের কমানোর যে ওষুধ। আর গ্লাসোফোবিয়া, মানে জনসমক্ষে কথা বলতে পারার ভয়। কিছু কিছু মানুষ থাকবে, দেখে থাকবে যে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায় এবং সেই যে ফোবিয়া বা তাদের ভয় পাওয়ার যে কথা বলার যে ভয়, সেটাকেই হচ্ছে গ্লাসোফোবিয়া বলা হয়। বিভিন্ন ধরনের জেনারিক ড্রাগ, তোমরা যখন ওষুধ কিনতে যাবে তখন দেখবে যে জেনারিক ড্রাগসের মধ্যে কোনো রকম ওষুধের ট্রেডমার্ক থাকবে না, মানে কোনো কোম্পানির নাম থাকবে না, শুধুমাত্র প্রিপারেশন লিখেই সেই ওষুধটা বাজারে সেল করা হয়। এই জাতীয় যে ড্রাগসগুলো দেখা যায় সেগুলোকে আমরা জেনারিক ড্রাগস বলে থাকি। আর রয়েছে এলিজা। এলিজা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেটেন্ট অ্যাসে, মানে হচ্ছে এডস যদি মানুষের শরীরে হয়ে থাকে তাহলে এই এলিজা টেস্টের মাধ্যমেই এডসকে নির্ণয়ে সাহায্য করা। এবং তোমরা আগেই দেখেছো যে এডসের জন্য এইচআইভি ভাইরাস দায়ী। তারপর রয়েছে যে অণুবিদ্যার বিভিন্ন জনক, মানে আমরা এতদিন যে প্যাথোলজি সম্পর্কে পড়ছি, এই প্যাথোলজির উৎপত্তি কিন্তু সেই প্রথম ব্যাকটেরিয়ার আবিষ্কার থেকেই হয়েছে, যেটা কিন্তু আমরা সেল চ্যাপ্টারের মধ্যে খুব ভালো করে পড়েছি। তাহলে প্রথম যে ব্যাকটেরিয়ার আবিষ্কারক অ্যান্টোনিও ভান লিউয়েনহক 1683 খ্রিস্টাব্দে তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তারপর রয়েছে হচ্ছে এডওয়ার্ড জেনার, যিনি হচ্ছে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন 1796 সালে। সেখান থেকে আসছে হচ্ছে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা বা জার্ম থিওরি তিনি দিয়ে থাকেন। সেখান থেকে আবার চলে আসছে রবার্ট কচ, যিনি হচ্ছে যক্ষ্মা রোগের জীবাণু বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তিনি প্রথম আবিষ্কার করেন। তারপর রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন তৈরি করতে সাহায্য করে, বা তিনি পেনিসিলিন তৈরি করেছিলেন। সেখান থেকে চলে আসে জন স্টাক, যিনি হচ্ছে পোলিও রোগের টিকা তৈরি করেন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অণুজীববিদ্যার যত জনক বা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, ঠিক সেই একটা রোড ম্যাপ শুরু থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে। শুরুতে রয়েছে অ্যান্টোনিও ভন লিউয়েনহক, তারপর রয়েছে এডওয়ার্ড জেনার,
তারপর রয়েছে লুই পাস্তুর, তারপর রবার্ট কচ, তারপর রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং, তারপর রয়েছে জন স্টাক। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো সেটা একবার দেখবে, এবং এর মধ্যে আমি চেষ্টা করেছি যতটা সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানো যায় তার সবটা চেষ্টা করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আগামী যে ভিডিওগুলো আসছে তার টপিক সম্পর্কে তোমরা যদি আমাকে চাও তাহলে অবশ্যই জানাতে পারো যে এই টপিকে তোমাদের ভিডিও চাই। আমি চেষ্টা করব সেই টপিকে তোমাদেরকে যথাসম্ভব ভিডিও দেওয়ার। তাহলে আজকে এই অবধি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।